একটা কালো পাথর 12 বার হাত বদল হয়ে বাংলার মুলুকে কোনো একটা জায়গায় এসে হারিয়ে গেছে। তাকে খুঁজছে 3জন ভিন্ন ধরনের মানুষ। সেই আসিয়া দ্য ফার্স্ট টেম্পল থেকে শুরু করে মিশরের সিয়া ওয়েসিস, আসদদ, লাকজর, রোমের সূর্য মন্দির থেকে শুরু করে পাফোস, এমস, মক্কার কাবাঘর, এরপর বিন কাসিমের মসজিদ থেকে হারিয়ে গেছে এই কালো পাথর। এই কালো পাথর যতজন মানুষের সংস্পর্শে এসেছে প্রত্যেকটা মানুষই ইতিহাসে কোনো না কোনো কারণে বিখ্যাত হয়েছে। তবে প্রত্যেকটা মানুষের সমাপ্তি, প্রত্যেকটা মানুষের জীবনের অন্তিমকাল কেটেছে ভয়াবহ এক দুর্যোগের মধ্যে। যে বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য হিউম্যান কাইমেরা, বজ্রযোগীর প্রত্যাবর্তন। আচ্ছা, আজকে এই বইটা নিয়ে আলোচনা করব। রিসেন্টলি অনেকগুলো নতুন বই পড়ে পড়ে একটু হাঁপিয়ে উঠছিলাম, তো মনে হলো একটা ভালো বই পড়ি, এবং এই বইটা পড়ার পরে মনে হয়েছে যে মেলা দিন পরে একটা জাতের বই পড়ছি। মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই, স্যার অসাধারণভাবে লেখেন। এইটাকে একটা হিস্ট্রিক্যাল ফিকশন বলতে পারেন। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ইতিহাসের এলিমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সবগুলো এলিমেন্টকে একসাথে করে নিয়ে যে অসাধারণ একটা সাহিত্য তিনি রচনা করেছেন সেটা অবর্ণনীয়। তো গল্পটার মেইনলি কী নিয়ে লেখা হয়েছে? গল্পটার 3টা এলিমেন্ট আছে। প্রথম বা মূল এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে কালো পাথর। তো এই কালো পাথর জিনিসটা, কালো পাথর হচ্ছে অসীম ক্ষমতাধর একটা পাথর, যেই পাথর যতজন মানুষকে এই পাথরের সংস্পর্শে এসেছে প্রত্যেকটা মানুষই বিশ্ব জয় বলেন বা হচ্ছে একের পর এক রাজ্য জয় করে যাওয়া থেকে শুরু করে ইতিহাসে কোনো না কোনো কারণে বিখ্যাত হয়েছে। তবে প্রত্যেকটা মানুষের জীবনের শেষটা বা সমাপ্তিটা অভিশপ্ত হয়েছে এবং তারা হচ্ছে খুব নির্মমভাবে মারা গিয়েছে। এই কালো পাথর ছাড়া আরো 2টা এলিমেন্ট আছে, যেটা মাইনর এলিমেন্ট বলতে পারেন। যেই 2টা এলিমেন্টকে ব্যবহার করে এই কালো পাথরটাকে খোঁজার এই অ্যাডভেঞ্চারটা করা হয়েছে, সেটা হচ্ছে কারাকেলা কয়েন এবং একটা কোদাল। তো কোদালের ইতিহাস আমাদের দেশের নতুন না। যারা ঠগির গল্পগুলো পড়েছেন তারা জানেন যে ঠগিরা হচ্ছে এরকম মন্ত্রপুত কোদাল ব্যবহার করত। তো এই কোদাল এবং কয়েন দিয়ে কালো পাথর খোঁজ করা নিয়ে একটা অ্যাডভেঞ্চার এই বইটাতে উল্লেখ করা হয়েছে। এই বইটাতে বর্তমান সময়ে 3টে মেইন ক্যারেক্টার আছে। প্রথমটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক খান মোহাম্মদ ফারাবী। এই মানুষটার হচ্ছে কিছু অলৌকিক ক্ষমতা আছে, যিনি হচ্ছেন মাঝে মাঝে ঘোরের মধ্যে বা স্বপ্নে এমন কিছু জিনিস দেখতে পান যেটা হচ্ছে তার যে যাত্রা বা তার যে অ্যাডভেঞ্চার এখানে কাজে লাগে। আমি চেষ্টা করছি স্পয়েল না দেওয়ার। এছাড়া জাতীয় জাদুঘরের ডিরেক্টর খাজা নিজামুদ্দিন একজন ক্যারেক্টার এখানে আছেন এবং তার বোন লিয়া। তো এই 3জন মিলে এই কালো পাথর খোঁজার জন্য যে অ্যাডভেঞ্চারটা করে সেটা এই বইতে আছে। তবে এখানে কালো পাথরের পেছনের যে কাহিনী, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুবই সুন্দর করে একেবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ইতিহাসের মতো করে লেখা আছে। তবে সুন্দর বিষয়টা হচ্ছে যে ইতিহাস হয়তোবা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু এখানে যত সুন্দর করে বর্ণনা করা হয়েছে একেবারে পাতার পর পাতা মনোমুগ্ধ হয়ে পড়ে গিয়েছি। এছাড়াও ফেমাস কিছু মানুষের এখানে নাম উল্লেখ করা হয়েছে, যেমন আলেকজান্ডার থেকে শুরু করে তারপরে হচ্ছে আমাদের এদেশের যদি প্রেক্ষাপটে বলি তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কথা এখানে ইতিহাস উঠে এসেছে। এছাড়া হচ্ছে খিলাফত শাসনামলের বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তির কথা উঠে এসেছে। হাজ্জাজ বিন ইউসুফ থেকে শুরু করে আব্দুল মালিক থেকে শুরু করে অনেক মানুষের অনেক ঐতিহাসিক চরিত্রর জীবনের যে উত্থান পতন সেইগুলো সুন্দর করে উঠে এসেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের অ্যাটলিস্ট এই অঞ্চলের যেই সুলতানি শাসনামলে বলেন বা হচ্ছে ওই সময়কার যে উত্থান পতন বা ওই সময়কার যে কিছু ইতিহাস খুবই সহজ করে সরল ভাষায় এখানে বর্ণনা করা হয়েছে এবং অ্যাটলিস্ট এই বর্ণনাগুলো পড়ে বোরিং লাগবে না আপনার কাছে। তো এইটার কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে লিয়া, সে হচ্ছে আমেরিকা থেকে আসে এই কালো পাথরটা খুঁজে বের করে। এখানে এই কালো পাথরের পেছনে অনেক ইতিহাস আলোচনা করা হয়েছে। সবগুলো ইতিহাস হয়তো বা যদি আপনি একটানা পড়ে যান খেয়ে হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে কাজে লাগবে বা আমার কাছে যেটা আমি প্রথমে মিস করে গিয়েছিলাম, পরে পড়ার সময় যে জিনিসটা কাজে লেগেছে সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপে
কালো পাথরটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছিল সেটা খুব সুন্দর করে আলোচনা করা আছে। এছাড়া হচ্ছে এই গল্পের একটা মূল অংশ ছিল ক্যাম্বাইসিস বাহিনী কালো পাথরটা খোঁজার জন্য বা হচ্ছে ওই সিওয়া ওয়েসিস খোঁজার জন্য যে যাত্রা করেছিল সেই যাত্রাটা কীরকম ছিল বর্ণনা যেরকম দেওয়া আছে ঠিক তার পাশাপাশি ছবিটাও দেওয়া আছে। তো যখন আপনি এই কালো পাথরের ইতিহাসটা পড়বেন বা ওই ইতিহাসগুলো যখন গল্পে ন্যারেট করা হচ্ছে আপনি যদি রিলেট করতে না পারেন বা যদি বুঝতে একটু অসুবিধা হয় পৃষ্ঠায় উল্টে এই সামনের অংশটা একটু দেখে নেবেন, একটু ইজি মনে হবে। আচ্ছা, এখানে ফ্ল্যাপে প্রথম যে তিনটে জিনিসের কথা বলা আছে সেই তিনটে জিনিসে যদি আসি, সবার প্রথমে বলা হয়েছে পুরনো কোদাল। এই কোদালে ইন্ট্রোডাকশন মোটামুটি গল্পের শুরুর দিকেই পেয়ে যাবেন। এরপরে প্রাচীন কয়েনের কথা বলা হয়েছে, এইটাও গল্পের শুরুর দিকেই আছে। কালো পাথর এইটা মোটামুটি গল্পে ধরেন 50 পৃষ্ঠার দিকে গেলে পেয়ে যাবেন। কোদালটা হচ্ছে মোটামুটি 100 পৃষ্ঠার কাছাকাছি গেলে কোদালের অস্তিত্ব বা কেন কোদালটা ইম্পর্টেন্ট এইটা এখানে চলে এসেছে। এছাড়া এইটার নাম যদি একটু খেয়াল করেন, হিউম্যান কাইমেরা বজ্রযোগীর প্রত্যাবর্তন, আমি ইনিশিয়ালি মনে করেছিলাম এটা হচ্ছে হয়তো একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। তো এটা একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে নাকি কয়েকজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে এটা আমি বলবো না, জাস্ট এতটুকু বলবো যে এই হিউম্যান কাইমেরা এই জিনিসটা বা এইটা কি বা এটা কে এটা ইন্ট্রোডাকশন করা হয়েছে 200 পৃষ্ঠার আশেপাশে দিকে। তার মানে এই না যে আপনাকে 200 পৃষ্ঠা ধরে হচ্ছে বোরিং হয়ে পড়ে যেতে হবে, ওই 200 পৃষ্ঠাও চমৎকারভাবে সাবলীলভাবে এবং খুবই সুন্দর করে লেখা হয়েছে, মানে পাতার পর পাতা আপনি মনোমুগ্ধ হয়ে পড়ে যাবেন। এবং বজ্রযোগীর প্রত্যাবর্তন নামটা কেন দেওয়া হয়েছে এটা গল্পের শেষের দিকে চমৎকার একটা টুইস্টের মধ্যে আনা হয়েছে। তো এই গল্পটা মোটামুটি যদি আপনি রিডার্স ব্লকে থাকেন, আপনার যদি অনেকদিন ধরে বই পড়া হচ্ছে না বা একটা বই পিক করলে আপনি পৃষ্ঠা কয়েক পাতা পড়ে নিয়ে রেখে দিচ্ছেন, তাহলে এই বইটা পিক করবেন। এই বইটা মোটামুটি বেশ আগের বই। এইটা প্রথম মুদ্রণ হয়েছিল অক্টোবর 2020 সালে। সেই তুলনায় এই বইটা কেন পড়লাম, আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের সেরা লেখা হচ্ছে এইটা। এখন অনেকের হয়তো মতামত থাকতে পারে এবং আশা করছি হয়তো বা অলরেডি দেখে ফেলেছেন বা জানেন যে সামনের মাসেই স্যারের লেখা সবচেয়ে বড় বই ম্যাগনাম অপাস বলা হচ্ছে যেটাকে, সেটা হচ্ছে নজুমি কিতাব প্রকাশিত হতে যাচ্ছে। এইটা প্রি অর্ডার লিঙ্কিং সব কমেন্টে দিয়ে দিব না, এটা নিয়ে সেপারেট ভিডিও করেছি, সেটাও সামনে চলে আসবে। তো তার আগ পর্যন্ত এই বইটা আমার কাছে মনে হচ্ছে স্যারের সবচেয়ে সেরা বই হতে পারে। এবং এই বইটা নিয়ে যদি মুভি করা হতো সেই মুভিটাও অসাধারণ লেভেলে হতো। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে যে আমরা খুব ভালো সাহিত্যটাকে ওরকমভাবে তুলে নিয়ে আসতে পারি না। না হলে আপনি চিন্তা করে দেখেন, এবারের বই মেলাতেই বিতর্কিত কিছু বই নিয়ে অনেক আলোচনা হয়েছে। আলোচনা বলেন, সমালোচনা বলেন বা বইয়ের একেবারে বৃত্তান্ত বলেন, খুঁটিনাটি বলেন, অনেক রকমভাবে উঠে এসেছে। কিন্তু আপনি যদি এই বইয়ের নাম লিখে সার্চ দেন ফেসবুকে, হিউম্যান কাইমেরা, দ্য হিউম্যান কাইমেরা বজ্রযোগীর প্রত্যাবর্তন, রিভিউ ভিডিও পাবেন না বা রিভিউ লেখা খুবই কম, থাকলেও খুবই কম। এটা নিয়ে অত ডিটেলস আলোচনা হয় না। হ্যাঁ, এটা সত্যি যে মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা রিভিউ দেওয়ার মতো না। আমি এখানে মোটেই রিভিউ দিতে আসিনি, আমি জাস্ট বইয়ের কোন কোন জিনিস আছে বা এই বইটা নিয়ে যেন আপনার আগ্রহ জন্মায় সেটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। রিভিউ দেওয়ার বাহিরে আসলে এই বই, বাট এই বই নিয়ে বা এরকম ভালো বই নিয়ে কথা কম হয়। তো ডেফিনেটলি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হিস্ট্রিক্যাল ফিকশন বলেন অথবা ফিকশনের কথাই যদি বলেন, পছন্দের বইয়ের মধ্যে যদি নাম বলতে হয় তাহলে ডেফিনেটলি এই বইটা থাকবে। এই বইটা তেমনই হয়েছে। আচ্ছা, এই বইয়ের টেকনিক্যাল কিছু জিনিস ফার্স্টে বলে নেই। এই বইটা হচ্ছে মুদ্রিত মূল্য 450 টাকা, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 250-র কাছাকাছি পৃষ্ঠা, 238 পৃষ্ঠা। এটা হচ্ছে কার্ভ স্পাইন দেওয়া আছে। সো কার্ভ স্পাইন দেওয়া থাকলেও খুলে পড়তে খুব একটা অসুবিধা হবে না। বাট স্যারের বইয়ের একটা বিশেষত্ব আছে, এই জিনিসটা হয়তো অনেকে জানেন না, এটা একটু জানানো উচিত। সেটা হচ্ছে স্যারের সকল বইয়ের রেকমেন্ডেশন হচ্ছে কাগজ 100 GSM হইতে হবে। এই জন্য অন্যান্য যে কোনো বইয়ের থেকে, বিব্লিওফাইলের অন্যান্য যে কোনো বইয়ের থেকে এই বইয়ের কাগজ দেখবেন একটু মোটা মনে হবে। আর হচ্ছে এছাড়া এখানকার পড়ার সময় আপনার যদি মনে হয় যে কিছু বানান ভুল আছে, একটু রিথিঙ্ক করবেন। এখানে আমিও ফার্স্টে মনে করছিলাম যে এখানে যেই বানান ব্যবহার করা হয়েছে এটা একটু আগের বানান ব্যবহার করা হয়েছে, ভুল না, এটা আগের বানান ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে হয়তো এই বানানগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আর বিব্লিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত অনেক ভালো বইয়ের মধ্যে, সেরা বইগুলোর মধ্যে এই বইটা ডেফিনেটলি থাকবে। এছাড়া আর যদি বলতে হয়, এই বইটার প্রচ্ছদ করেছেন সরল বদ্দার, তিনি বেশ ভালোই কাজ করেছেন, মানে চোখে পড়ার মতো। আমার কাছে টু বি অনেস্ট, যদি আমার ফ্রেন্ডদেরকে, মানে আমাকে যদি সাজেশনটা দেওয়া হয় যে তুমি তোমার ফ্রেন্ডকে কোনো একটা বই সাজেস্ট করো পড়ার,
যে বই এর আগে পড়ে নাই অথবা যে বই পড়তে যাচ্ছে, তাকে আমি ডেফিনেটলি এই বইটা সাজেস্ট করবো। এই বইটা ওরকমই ভালো একটা বই। এই বইটা রিসেন্টলি পড়ার একটা রিড করার একটা কারণ হচ্ছে, সামনে যেহেতু নজুমি কিতাব আসবে, নজুমি কিতাব নিয়ে সেপারেট একটা ভিডিও করার আমার অনেক ইচ্ছা আছে। তো তার আগে স্যারের সবগুলো বই নতুন করে আরেকবার করে রিড করছি। এইটা একটা পড়লাম। এরপরে হচ্ছে বেতাল ভাব। ইনিশিয়ালি আমি ভাবছিলাম আমি বেতালটা আগে পড়বো, বাট বেতালটা না পড়ে এইটা পড়লাম। এরপরে সাজবাতি আছে। এরপরে হচ্ছে নিগ্রোটো সিরিজ আছে 1, 2, 3। এরপর আরও কিছু বই আছে স্যারের। তো আমার ইচ্ছা আছে সবগুলো বই ধীরে ধীরে নিয়ে আসার। এই বইটা যদি পড়ে থাকেন, বইটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবং ফার্দার আপডেট পেতে চোখ রাখুন দ্য বায়ান স্টোরিটেলারে। আনটিল দেন,